দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে একটা কথা বলা যেতে পারে। মানে সাম্প্রতিক নানান ঘটনা, সেটা হুমায়ুন কবির থেকে শুরু করে মেসির কলকাতা আগমন, এই যে প্রায় 15টি বছর, এবছরটি পার হলে 15টি বছর টানা মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী। কি ঝঞ্ঝাট বলুন তো! সে একেবারে 2011 থেকে শুরু হয়েছে। সেই চিটফান্ড, মুকুল রায়, মদন মিত্র গ্রেপ্তার হলেন, এই ইডি সিবিআই হ্যানারে ত্যানারে করতে 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 2025 শেষ হতে চললো। মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে এগুলো হজম করতে হচ্ছে। মানে এই দল এমন একটি দল, যেটা কংগ্রেসও বটে, যে ব্যক্তি কেন্দ্রিক দল যেটা হয় আর কি, সেই দলের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আজকেও মনে করি যে ভারতবর্ষের এই মুহূর্তে তিনি শ্রেষ্ঠ নেত্রী, এবং সব থেকে স্ট্রাগল নেত্রী যদি কেউ হয়ে থাকেন ভারতবর্ষের সর্বকালের, মানে স্বাধীন ভারতের সর্বকালের শ্রেষ্ঠ নেত্রী তিনি। এই স্ট্রাগলিং আমি ঘনিষ্ঠভাবে দেখেছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কষ্ট করে সারাটা দিন কাটান, এবং কি সাধারণ স্বাভাবিকভাবে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনটি কাটান। সারাদিনে সকালবেলা সামান্য চা বিস্কিট খেয়ে তার নবান্নে চলে যান। সারাদিন বিস্কিট, চা বা বড়জোর ছোলা ভাজা, এর বাইরে কিছু না। এবং সারাদিনের শেষে রাত্রিবেলা গিয়ে এক বাটি তরকারি, হ্যাঁ গ্রিন ভেজিটেবল ডেফিনেটলি, খেয়ে ব্যাস তার শোয়া। তিনি ভাত এবং রুটি দুটোই ছেড়ে দিয়েছেন। চেহারাও তার খুব খারাপ হয়ে গেছে, কিন্তু দৌড়ঝাঁপটা তিনি রীতিমতো করতে পারছেন। এটা ভুলে গেলে চলবে না, শি ক্রসড 70 ইয়ার্স। তাহলে তিনি কি নীলকণ্ঠ? তিনি দলের এই আগড়ুম বাগড়ুম ফালতু ব্যাপার স্যাপার তাকে যে দিনের পর দিন তাকে সহ্য করতে হচ্ছে সেই 2011 থেকে, তা তিনি কেন সহ্য করবেন বলতে পারেন? এই 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 যে মেসি ঘটনাটাতে সম্পূর্ণরূপে বিরোধীরা চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ের উপর চাপানো। বিশেষ করে এখানে কালু বোস যে রয়েছেন, আমাদের রাজ্যপাল কালু বাবু, কালুদা, তিনি হঠাৎ করে সেখানে পাকামি মারতে গিয়ে আরো কেলেঙ্কারি কিছু করে এসছেন, এবং তিনি বলেছেন যে এটা কেন্দ্রকে জানাতে হবে, এই করতে হবে। এই দেখুন পাশের ছবিটা। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাওয়ার বান্দা নন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালো করে চিনি। কতগুলো ঘটনা রয়েছে যেটা ইন্দিরা গান্ধীর মধ্যে আমি দেখেছিলাম, অ্যাগ্রেশন। তিনি চট করে কোনো জায়গায় ক্ষমা চাওয়া বা ভুল হয়ে গেছে এই কথাটা বলেননি। এমনকি জরুরি অবস্থার পর তিনি হেরে যাওয়ার পরে বলেননি যে আমার ভুল হয়েছিল। তিনি বলেছেন যে সিস্টেম ওয়াজ রং, সিস্টেমটা ভুল হয়েছে। সে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে তিনি একটা স্ট্র্যাটেজি নিয়ে চলছেন, তার দিক থেকে মনে হতে পারে, যেমন আমার দিক থেকে মনে হতে পারে আমার ত্রুটি হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হয়েছে। এটা অনেকগুলো ঘটনার পরিপ্রেক্ষিতে, যা আজকে আপনাদের বিস্ময়কর ভাবে বলবো, যেটা এর আগে এই মেসি ঘটনার কোনো ঘটনাই আপনারা জানেন না। ফলে আই স্টার্ট প্রসূন স্পাঞ্চ। সুপ্রভাত, নমস্কার, আসসালামু আলাইকুম। দেখুন, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গত 14 বছর ধরে নানান ঝঞ্ঝাটে তার দলের, তার সিস্টেমের, তার প্রশাসনের নানান ভেজালির, এগুলো তাকে হজম করতে গিয়ে তিনি শিবের মতন নীলকণ্ঠ হয়ে রয়েছেন, মানে বৃষ্টি ধারণ করে গলাতে। এখন শিব তো ভগবান ছিলেন, ছিলেন মানে আছেন, রাদার পৌরাণিক কাহিনী এগুলো বলতে হবে উদাহরণ হিসেবে আর কি, যে যেভাবে অ্যাকসেপ্ট করবেন। তো তার তো মৃত্যু নেই, কিন্তু আমরা তো আমজনতা। মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবদ্দশায় যেভাবে নীলকণ্ঠ হয়ে বসে রয়েছেন তার দলবলের কাণ্ড কারখানা করে, তার কোনো একটা দিন সমালোচনা তো করা দরকার। সেটাই আমি পরিষ্কার বলি। এই যে ফুটবল ম্যাচটা হলো, এই শতদ্রু কি দত্ত নাকি, দেখি 1 মিনিট, শতদ্রু কি পদবী, একটা সাংঘাতিক খবর আপনাদেরকে শোনাবো। শতদ্রু দত্ত, ইয়েস, শতদ্রু দত্তের আপনারা একটা জিনিস শুনে নিন, যে শতদ্রু দত্তের কি ব্যাপার, তার কত সম্পত্তি, কি ব্যাপার। শতদ্রু হুগলির রিষড়ার ভূমিপুত্র। সেখানকার বাঙুর পার্কের সামনে তার আলিশান বাড়ি, যে বাড়ি মোড়া 18টি সিসি ক্যামেরায়, 18টি সিসি ক্যামেরা সারা বাড়ির চারিদিকে।
এবং কম বয়সে রিশার লেনিন মাঠে নিয়মিত ক্রিকেট খেললেও ছোট থেকেই তিনি ফুটবল প্রেমী, এটা হচ্ছে তার বেস লাইন। এবং এই হচ্ছে গিয়ে তার ছবিটি, চট করে এক ঝলক দেখে নিন যদি যতটুকু আসছে। এই হচ্ছে গিয়ে শতদ্রু দত্ত, মোস্ট বাজে ছেলে। পরে আমি ভেঙে ভেঙে সব বলবো, এত বাজে ছেলে যে আজকে যত দোষ নন্দ ঘোষের মতন অরূপ বিশ্বাস দায় নিয়েছেন, ত্রুটি তার তরফেও আছে। আমি প্রথমেই বলে রাখা ভালো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় যে কজন মন্ত্রী রয়েছেন বা তার দলের যে সমস্ত নেতা রয়েছেন, তার মধ্যে আমার সবচাইতে বেশি ঘনিষ্ঠতা যদি কারোর সঙ্গে থাকে, তিনি অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসের বাড়ির নানান অনুষ্ঠান, এমনকি তার মায়ের কাজের সময়ও আমি আমন্ত্রিত ছিলাম, গিয়েছি, শ্মশানে গিয়েছিলাম। এবং আমার বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমন্ত্রিত যারা থাকেন তার মধ্যে অন্যতম অরূপ বিশ্বাস, সুজিত বোস বা ব্রাত্য, সে অ্যাবাউট কুণাল বাবু, এরা আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। ফলে আজকে অরূপ বিশ্বাস তো ত্রুটি তো খানিকটা ছিলই, খানিকটা না বেশ খানিকটা, যেটার হজম করতে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু আমি যদি মুখ বন্ধ করে থাকি তাহলে সেটা অপরাধ হবে, মহা অপরাধ হবে। কিন্তু তার আগে বলি যে এই যে শতদ্রু দত্ত, এই যে কি সাংঘাতিক, মানে আমি বললে ভালো হতো যে এটা 420 ছেলে আর কি, মানে কি করেছে আর না করেছে আপনারা কল্পনা করতে পারবেন না। এবং সেই কারবারটি আজকে করছেন না। আলিশান বিল্ডিং এর কথা বললাম, 14টা সিসি ক্যামেরা রয়েছে, মানে কত বিরাট জমিতে কোথা থেকে এত কোটি কোটি টাকা আসে। এই যে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যাপার না, এই ইভেন্ট ম্যানেজার তিনি একজন, এবং তিনি রিসার্চে থাকলে কি হবে, তার কানেকশনটা কিন্তু ইউরোপের নানান ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে বা নানান দেশের সঙ্গে যুক্ত রয়েছে, বিশেষ করে ল্যাটিন আমেরিকার দেশগুলো। কারণ আপনাদেরকে বলি, ল্যাটিন আমেরিকার দেশের যারা ফুটবল খেলেন অত্যন্ত গরিব অবস্থায় তারা আসেন। মেসির কথা বাদ দিন, আপনি পেলে বলুন বা আদারওয়াইজ যারা খেলেছে, রোনাল্ডিনো, এরা প্রত্যেকে অত্যন্ত গরিব ফ্যামিলি। এরা কোটি কোটি টাকার মালিক আজকে স্রেফ ফুটবল খেলে এবং ইউরোপে এসে। সুতরাং এদেরকে টাকার টোপ দিলে এরা চট করে গিলে ফেলেন, যেটা মেসিও গিলেছে। কারণ মেসির বেসিক জায়গাটা হচ্ছে তিনি আর্জেন্টিনার লোক, তার ভাষা স্প্যানিশ, আর্জেন্টিনিয়ানদের ভাষা স্প্যানিশ। এবং মেসিকে টাকা দিলে মেসি বিভিন্ন জায়গায় যান, যেটা রোনাল্ডো যান না। কারণ রোনাল্ডো ইউরোপিয়ান, তার অনেক ভেবেচিন্তে তিনি যানটান। সাধারণত আপনারা দেখবেন যে বিভিন্ন দেশে যারা যাচ্ছে টাচ্ছে এই ধরনের ব্যাপার স্যাপার করছে, যেটা সুজিত বোস বা ইত্তমেব ওরা করে থাকেন, সেটা মেনলি কিন্তু ব্রাজিল বা আর্জেন্টিনা বা ধরুন ল্যাটিন আমেরিকার যে দেশগুলো আছে সেখানকার খেলোয়াড়দেরই আনা হয়, কারণ তাদের মধ্যে টাকার ক্রেজ প্রচন্ড। আমি মেসিকে খাটো করছি না, মাইন্ড, টাকা পাচ্ছে, আসবে না কেন। তো হেন কাণ্ড কারখানার জায়গা থেকে আমি বলছি যে দলের ভেতরে ত্রুটি তো বলবোই, কিন্তু তার আগে বলছি যে হুইজ দিস শতদ্রু দত্ত। শতদ্রু দত্ত তিনি কিন্তু মেসির বন্ধু নন, তিনি রোনাল্ডিনোর বন্ধু নন, তিনি রোনাল্ডোর বন্ধু না বা কারুর বন্ধু না। এদের একটা অ্যাসোসিয়েশন থাকে বিভিন্ন দেশে, এদেরকে বলে এজেন্ট, বাংলায় যার নাম দালাল। এরা ইভেন্ট ম্যানেজমেন্ট, ওই তো মানে ওয়ান শর্ট অফ, ইনি বিয়ে বাড়ি টিয়ে বাড়ির কাজ কারবার নাকি করে থাকেন। 5 স্টার হোটেলে বিভিন্ন বিয়ে বাড়ির কন্ট্রাক্ট নিয়ে তিনি বিয়ে বাড়ির কাজ করে থাকেন বলে শুনেছি ভাই, আই এম নট শিওর উইথ দ্যাট, কিন্তু আজকে বাজারে তো অনেকগুলো খবর এসছে। হি ইজ ডেফিনেটলি নট ক্লোজ টু মোদি, মেসি। এবং তিনি যে কারবারটি করেছেন সেটিতে তিনি কার সঙ্গে কতটুকু বৈঠক করেছেন জানি না। তবে আপনাদের একটি পুরনো ঘটনা তুলে ধরি, যেটা আমি বলতে বাধ্য হচ্ছি যে মদন মিত্র কোনো এক সময় এই মেসিকে নিয়ে এসেছিলেন 2012-তে, যখন তিনি স্পোর্টস মিনিস্টার ছিলেন, এবং মেসি খেলেছিল ব্রাজিল অলস্টারের বিরুদ্ধে। ছবিটা দেখুন, অ্যান্ড দ্যাট ওয়াজ এ ভেরি সাকসেসফুল গেম। সেই মানে গেমটা বা সেই ইয়েটা, ফ্রেন্ডলি ম্যাচটা দারুণ সাকসেস হয়েছিল। কিন্তু আপনারা জানেন না, মদন মিত্রকে মোটামুটি হাজতে ঢোকাবার ব্যবস্থা করেছিল এই শতদ্রু দত্ত। সে খবর আমার কাছে আছে, জেনে নিন। এটা মদন মিত্রকে কেউ জিজ্ঞেস করবেন, মদন মিত্র এটা নিয়ে আর মানে ঘাটতে চাইছেন না। ঘটনাটা বলি, পুরো আনন্দবাজার থেকেই আমার কালেকশন। যুবভারতী ক্রীড়া কেলেঙ্কারি ঘটনায় জনতার কাঠগড়ায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পরিস্থিতি এতটাই জটিল যে অরূপের ইস্তফা নিয়ে জল্পনা শুরু হয়েছে। পাশাপাশি তার সঙ্গে তুলনা করা হয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের, যার আমলে যুবভারতী ফিফার
ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এসেছিলেন লিওনেল মেসি সহ আর্জেন্টিনা, খেলতে এসেছিল ব্রাজিল অলস্টার, যেটা বলছিলাম। দ্বিতীয় ম্যাচটির সময় যুব ভারতে কেলেঙ্কারিতে ধৃত শতদ্রু দত্ত ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছিলেন মদনকে। কি ঘটনা ঘটেছিল শুনলে চমকে যাবেন। এবং পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে চুক্তিভঙ্গের দায়ে তৎকালীন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র গ্রেপ্তার হয়ে যেতে পারতেন, মানে ইন্টারন্যাশনাল গ্রেপ্তার হতে পারতেন। ব্যক্তিগত চেষ্টা চরিত্র করে সে যাত্রায় মান বেঁচেছিল মদনের। সে ঘটনা প্রশাসন এবং রাজনীতির অন্দরমহলে অনেকেরই জানা, আপনাদের জানা কিনা জানি না, আপনারা বলবেন। যুব ভারতীয় কেলেঙ্কারির পর সেই ইতিহাস ঘুরে আসছে ওয়াকিবহল মহলে। মদন অবশ্য মুখে কুলু পেটেছেন, তিনি এই ব্যাপারে বিশেষ কিছু বলতে চাইছেন, কিন্তু 13 বছর আগে কি ঘটনা ঘটেছিল সেই ঘটনা বলছে 13 বছর আগে 2012 সালে শতদ্রুর উদ্যোগেই কলকাতায় এসেছিল ব্রাজিল অলস্টার। সেই দলে ছিল 1994 সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিলের 7 খেলোয়াড়, ছিলেন অধিনায়ক দুঙ্গা, বেবেতো, মাউরা, সিলভা, ব্র্যাঙ্কোর মতন ফুটবলাররা। 2002 বিশ্বকাপের দলেরও জনাতিনেক সদস্য ছিলেন সেই দলে। তাদের বিরুদ্ধে প্রাক্তন ভারতীয় ফুটবলার প্রদর্শনী ম্যাচ ছিল যুব ভারতীতে। প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ, মানে এক্স ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ ছিল যুব ভারতীতে। সেই ম্যাচেও প্রায় 50,000 লোক হয়েছিল। অধিকাংশ দর্শকই টিকিট কেটে খেলা দেখতে এসেছিল, মানে মানে এই ব্রাজিলের সঙ্গে খেলাটার কথা বলছি আর কি। ম্যাচটি ছিল এমনই ডিসেম্বর মাসের 8 তারিখে। যুব ভারতী গ্যালারি প্রায় ভরে গিয়েছিল, কিন্তু দেখা যায় নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও ব্রাজিল টিম মাঠে নামছে না, মানে ভারতীয়দের সঙ্গে ব্রাজিলের যে খেলা ছিল। পরিস্থিতি ক্রমশই জটিল এবং ঘোরালো হচ্ছিল। মদন তখন যুব ভারতীতে ক্রীড়ামন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরে বসে। তিনি লক্ষ্য করেন টিম নামছে না। সেই সময় তার কাছে প্রশাসনের উপর মহল থেকে ফোন আসে, বলা হয় টিম হায়াত রিজেন্সি হোটেল ছেড়ে মাঠে আসেননি। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, টিম না নামলে রাজ্য সরকারকে বেকায়দায় পড়তে হবে। 2012 কথা বলছি, 8ই ডিসেম্বর। মনে রাখতে হবে তৃণমূল সরকারের তখন ক্ষমতা এসছেন মাত্র 1.5 বছর। এমন একটি সময়ে সরকারের বদনাম হওয়ার খুব সম্ভাবনা ছিল। তার আগে 2011 সালের 2 সেপ্টেম্বর আর্জেন্টিনা ভেনেজুয়েলার ফ্রেন্ডলি ম্যাচ ভালোভাবে উতরে গিয়েছিল মদনের কৃতিত্বে। সেখানেও টাকা পয়সার কিন্তু ফ্যাকরা হয়েছিল। 2011 সালের 2 সেপ্টেম্বর সেদিনও কিন্তু টাকা পয়সা নিয়ে ফ্যাকরা তুলেছিল এই শতদ্রু, এবং বিপাকে পড়তে পারতেন। তা সত্ত্বেও সেটা ম্যানেজ করতে পেরেছিলেন মদন মিত্র। এবং কি হয়েছিল জানেন? শতদ্রু দত্ত বিভিন্ন মহলে জানান যে 2 কোটি টাকা আরো দিতে হবে ব্রাজিল টিমকে, তা নয়তো তারা মাঠে নামবেন না। এবং সেই টাকা হয়তো মদন জোগাড় করে দিতে পারতেন, ধার দেনা করে এদিক থেকে ওদিক থেকে দিতে পারতেন, কিন্তু তারা বলেছেন যে ডলারে পেমেন্ট না করলে তারা মাঠে নামবেন না। মানে ব্রাজিল টিমটার কথা বলছি, ডলারে পেমেন্ট না করলে তারা মাঠে নামবেন না। তখন এমন বিপজ্জনক অবস্থা হয় যে তখন মানে মাঠে দর্শক খেপতে শুরু করে। 2012 8ই ডিসেম্বরের কথা বলছি। এবং খেপে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন মদন মিত্র গিয়ে প্রতিশ্রুতি দেন খেলোয়াড়দের সামনে যে আমি টাকা পেমেন্ট করব, এই দেখুন আমার ক্যাশ দেওয়ার, কাউকে দিয়ে গ্যারান্টি করিয়েছিলেন। অবশেষে তারা মাঠে নামে এবং টোটাল ব্যাপারটা উস্কে দিয়েছিল কিন্তু এই শতদ্রু দত্ত। আমি অবাক হয়ে যাচ্ছি। তারপরে শতদ্রু দত্তকে বারবার ব্যবহার করা হচ্ছে। যতদূর শোনা গেছে যে বিভিন্ন খেলোয়াড়দের আনার পেছনে তার অবদান, সেটা সুজিত বোস থেকে শুরু করে অরূপ বিশ্বাস। তো আমার কথাটা হচ্ছে যে এই ফুর্তি ফার্তা ব্যাপারগুলো এবারে বন্ধ হোক। হি ইজ এ ডেঞ্জারাস পার্সন, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে চাপকানো উচিত বলে আমি মনে করি। তার কারণটা হচ্ছে যে আপনারা জানবেন যে 2টি জায়গায় মেসি গিয়েছিলেন। একটা হচ্ছে হায়াতে, যেখানে হোটেলে ছিলেন। সুজিত বোসের নাকি তার লেক টাউনের জায়গায় মূর্তি উন্মোচনের ব্যাপার ছিল। সুজিত আবার এই কাণ্ড কারখানাগুলো খুব করেন টন। তো সেই মূর্তি উন্মোচনের ব্যাপারটাতে পুলিশ প্রশাসন জানায় যে এটা পসিবল নয়। সুতরাং মূর্তি উন্মোচনের জায়গা থেকে একেবারে পুলিশ প্রশাসন থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে মূর্তি উন্মোচন করা যাবে না, মেসি লেক টাউনে যাবে না। তখন সুজিত তড়িঘড়ি সকালবেলা গিয়ে ওই রিজেন্সিতে গিয়ে সেখান থেকে ওই কি বলা যায়, মানে অনলাইন ইয়েতে উদ্বোধন করেন, ভার্চুয়াল যেটাকে বলা হয়। তো এটা গেল একটা পার্ট। অনেকেই বলছেন এটার পেছনেই নাকি একটা ষড়যন্ত্র ছিল সুজিতকে টাইট দেওয়ার জন্য, এবং সেটাও ইঙ্গিত করা হয়েছে সুজিতের উল্টো দিকে থাকা যুব ভারতীতে যারা খেলাধুলোর আয়োজন করেছে তাদের।
মানে ব্যাপারটা কতটা জটিল হয়েছে আপনাদেরকে বলি, অল আর সোর্সেস। তো তারপরে যেটা ঘটনাটা ঘটে, যে সুজিত বোস যখন তার ওই মানে কি বলে হায়াতে যখন কাণ্ড কারখানা করেন, যেখানে মেসি ছিল, সেখানে বহু লোক গিয়ে ছবি ছক্কা তোলেন। প্রতিটি ছবির জন্য 2 লাখ থেকে 10 লাখ টাকা অব্দি নেওয়া হয়েছে। এবং সেখানে একজন মানে আমাদের সাংবাদিকরা হচ্ছে গিয়ে সবচাইতে বড় মানে বেইমান, এবং তাদের চরিত্রের কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই সাংবাদিকদের এক সাংবাদিকে গিয়ে ছবি তুলেছেন, সে ছবিটা থাকলে দেখার খুশি হবেন, দেখুন ছবি তুলেছেন, তুলে আবার পরের দিন তিনি পরের কয়েক ঘন্টার মধ্যে সেই ছবিটিকে দিয়ে বলেছেন বেশ করেছি তুলেছি। অর্থাৎ এরা যা খুশি তাই করতে পারেন, এবং তারপরে সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন তার চ্যানেলে। এই হচ্ছে গিয়ে চরিত্র আমাদের সাংবাদিকদের, এই হচ্ছে চরিত্র। ফলে কাকে দোষ দেবেন, মানে যত দোষ নন্দ ঘোষ করে অরূপ বিশ্বাসের উপর দোষ দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে টোটাল ঘটনার যে জটিলতা, যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে খাটো করা হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু ঘটনা ঘটলে, মানে মাঠে গন্ডগোল বা কোথাও গন্ডগোল হলে নিজে স্পটে হাজির হন। দেখুন বড়বাজারে আগুন লেগেছিল, সারা রাত জেগেছিল। এই কিছুদিন আগে বড়বাজারে গিয়ে তিনি বলেছেন আমাকে ভোট, মুझे ভোট देने की जरूरत नहीं, आप সাবধান সে রহিয়ে, এই তো কিছুদিন আগে। তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে না যাওয়ার বান্দা নন, কিন্তু তাকে পুলিশ জানিয়েছিল আউট অফ কন্ট্রোল, দিদি ম্যাডাম আপনি যদি মাঠে যান আরো আগুন লেগে যাবে, এই তেতে গিয়েছিল। হ্যাঁ, দর্শকদের মধ্যে এক শ্রেণী ছিল যারা ওই আপনার গেরুয়া পতাকা নিয়ে তিলিং বিলিং করে লাফিয়েছিল। এটা পুলিশের ত্রুটি আমি মনে করি। তার কারণটা হচ্ছে তারা পতাকা নিয়ে পকেটে করে ঢুকতে পারে, ডান্ডাটা কোত্থেকে পেল, পুলিশ দেখেনি সেটা। এবং শুধুমাত্র দোষটা যদি দেওয়া যায় এই যে গেরুয়া পন্থীদের যে গুন্ডামিটা তারা করেছে, এই যে এটা এটা নিয়ে ঢুকলো কি করে। আমি মানলাম যে পতাকাটা না ফোল্ড টোল্ড করে পকেটে নিয়ে ঢোকা যায়, কিন্তু তার সঙ্গে ডান্ডাটা পেলো কোথা থেকে? এই দৃশ্যটা দেখুন, যে তাদের উৎপাত, তারাই কিন্তু তাতিয়েছে দর্শকদের। আমি আবারও বলছি, দর্শকরা যদি খেপে গিয়ে কিছু করে থাকে উত্তেজনার বসে, নিশ্চয়ই খারাপ, কিন্তু তাদের করার কিন্তু সম্পূর্ণ অধিকার। মানে আপনি আমি মাঠে থাকলে আমরাও যে উত্তেজিত হতাম না এমন গ্যারেন্টি দেওয়া যায় না, কারণ তারা হাজার হাজার টাকার টিকিট কেটেছে। কিভাবে কেটেছে কি বৃত্তান্ত বলবো, বিরতির সময় হয়ে যাচ্ছে তো খুব দীর্ঘায়িত করে লাভ নেই, কিন্তু আজকে আপনাদেরকে সমস্ত ঘটনাটা খুলে বলবো। শুধু এখানেই নয়, আরো একটি কেচ্ছা হয়েছে বোম্বেতে। মানে এটা কলকাতা যেহেতু, মানে যত দোষ নন্দ ঘোষ মমতা ব্যানার্জিকে দাও দোষ এই এই জায়গাটা, কিন্তু আপনারা কি জানেন যে আদানি আম্বানির ফাইটিং ও পর্যন্ত হয়েছে মেসিকে নিয়ে? বলবো, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন প্লিজ, কোথাও যাবেন না, প্রত্যেকে শেয়ার করবেন কিন্তু আজকের এই অনুষ্ঠানটি, এবং প্রত্যেকে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সঙ্গে থাকুন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালস এ পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। খুব দ্রুত আমাকে এবার এগোতে হবে। এই শতদ্রু দত্ত নামক ব্যক্তি, আমি তো আবারও বলছি, মানে ক্ষমতা থাকলে ল্যাম্পপোস্টে বেঁধে রাখা উচিত, কোটি কোটি টাকা রোজগার করে, এবং আমার মতে এটা চিটিংবাজি। কারণ আপনারা জানবেন যে আজকে আমি যদি মানে 1 মাস আগে বম্বের টিকিট কাটি, আমি হয়তো 7-8 হাজার টাকার টিকিটটা কাটতে পারবো, কিন্তু অন ডেট যদি আমি কাটতে যাই, যে আজকে কিছুক্ষণ বাদে টিকিটের দাম বেড়ে যাবে, সেটাতে 25 বা 26 হাজার। মানে এইরকম একটা সিস্টেম কিন্তু চালু, এটা মোদির আমলে না, তার আগে থেকে চলছে। মোদির আমলে রমরম, কারণ তাদের আমলে তো ভালো কিছু তো আমাদের দেশে হয়নি। ফলে এই যে এজেন্সির কারবারটা, এটাও কিন্তু এরকম ট্যাক্সির মিটারের মতন বাড়ার মতন। অর্থাৎ
এই শতদ্রু দত্ত এন্টায়ার পশ্চিমবঙ্গের টিকিট যা বিক্রি করেছেন সব অনলাইনে, তার একটা টিম আছে, সেই টিমটা প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত। কারুকে সেটা বিক্রি করা হয়েছে 10,000, কারুকে 20,000, কারুকে 1 লাখ, মানে 50,000 অব্দি রেট তোলা হয়েছে। আচ্ছা, ছবি তুলতে গেলে 1 লাখ, 2 লাখ, 3 লাখ থেকে 10 লাখ টাকা অব্দি। এবং এই শুভশ্রীর কথা যেটা শোনা যাচ্ছে, একজন আমাকে ইয়ার্কি মেরে বললো শুভশ্রীর কাছ থেকেও পয়সা নেওয়া হয়েছে নাকি, এক্সেপ্ট ইয়ে সৌরভ গাঙ্গুলি আর কিছু নির্লজ্জ বেহায়া কিছু সাংবাদিক গিয়ে যে ছবি তুলেছে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, আর শাহরুখ খানেরটা ছাড় দেওয়া হয়েছে। প্রত্যেকটা টাকা নেওয়া হয়েছে, প্রত্যেকটাতে টাকা নেওয়া হয়েছে, এবং লাখ লাখ টাকা এগুলো কিন্তু সব শতদ্রুর টাকা। এই যে লোকটি, এই যে ছবিটি, এই যে মেসির পাশে গিয়ে দাঁড়িয়েছে, এ তো বিজেপির লোক, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দিবারত, এ হচ্ছে কি শুভেন্দু চামচা, অশোক দিন্দা ফুটবলার, এ ঢুকলো কি করে? তার মানে শতদ্রু একদিকে যেমন তৃণমূলের অরূপ বিশ্বাসকে সামনে শিখণ্ডী দাঁড় করিয়েছে, তেমন বিজেপির সঙ্গে সরু লাইন করে রেখে দিয়েছে। এটা মনে রাখবেন। অরূপের দুর্ভাগ্য, অরূপ অবিবেচকের মতন তার কাণ্ড কারখানা সেদিনকে করে ফেলেছেন ঠিকই, তাকে সংযত হতে হবে, এটা বাস্তব। কিন্তু অরূপকে পুরো টপ দিয়েছে, যেভাবে মদনকে ফাঁসিয়ে দিয়েছিল শতদ্রু, সেভাবে অরূপকেও ফাঁসাতে গিয়েছিল। অরূপ কিন্তু নাকি জানতো যে শতদ্রু মদনের সঙ্গে এই কাণ্ড কারখানা করেছে, তারপরে তিনি সতর্ক হননি কেন? তার হওয়া উচিত ছিল। আপনারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন যে টোটাল ব্যাপারটা শতদ্রু কি করে জানেন? শতদ্রু ওরকম একটা সুজিত বোস, কি একটা মদন মিত্র, কিংবা একটা কি বলে অরূপ বিশ্বাস, এই ধরনের কিছু চরিত্রকে সামনে শিখণ্ডী দাঁড় করে তিনি তার খেলা খেলেন এবং প্রচুর টাকা লুটতে থাকেন। জোচ্চুরি, একেবারে জোচ্চুরি। 15 বছর ওকে জেলে রাখা উচিত, চিটফান্ডের মতন এর এক কারবার। এবার সেই যে লোকটিকে ফোকাস করেন তিনি, হয় সুজিত বোস, নইলে মদন মিত্র, নইলে অরূপ বিশ্বাস, তারা আলটিমেটলি ফেসে যান। তার কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গ আবেগের জায়গা। আপনারা আমাকে বলুন তো, এই যে তারপরে সেদিনই মেসি গেল ইয়েতে, আপনার হায়দ্রাবাদে, সেখানে রেবন্ত রেড্ডি সেখানকার মুখ্যমন্ত্রী, টাকা পয়সা কি ট্রানজাকশন হয়েছে শতদ্রু দত্তের সঙ্গে আমি জানি না, যেটা জানি না ফালতু বকে লাভ নেই, কিন্তু টাকা সেখান থেকে এসে 150 কোটি টাকার নাকি কন্ট্রাক্ট ছিল মেসির সঙ্গে, একমাত্র 150 কোটি টাকা। সুতরাং আপনারা ধরে নিন প্রায় 300 কোটি টাকার মতো তোলার টার্গেট ছিল। ব্যবসা করছে, তা নয়তো অত বড় জায়গায় সে কাপ্তানি করে কি করে, তাদের তো বাকি টিমও রয়েছে। এবার এখান থেকে যে হায়দ্রাবাদে গেছে, হায়দ্রাবাদের যারা এজেন্ট, এই শতদ্রুদের যারা এজেন্ট, তারা রিসিভ করে নিয়েছে, এবং রেবন্ত রেড্ডি বা এরকম কারুর কাছ থেকে টাকা পয়সা তোলা হয়েছে, সেখানেও অনলাইন টিকিট হয়তো বিক্রি করা হয়েছে, অল লাইক দ্যাট। কিন্তু ভারী সিস্টেমেটিক্যাল ছিল সেখানে, একেবারে মাঠের মধ্যে কোনো ফালতু লোক ছিল না। রেবন্ত রেড্ডি মাঠে নেমেছিলেন, মাঠের মধ্যে একটা স্টেজ করা হয়েছিল, সেই স্টেজের উপর দাঁড়িয়ে রাহুল গান্ধীকে মেসিকে বলা হয়েছে যে ইনি নাম্বার 2 অফ ইন্ডিয়া, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইনি হচ্ছেন গিয়ে প্রধান বিরোধী নেতা। তো সাধারণত বিদেশিরা বিরোধী নেতাকেও সম পরিমাণ সম্মান জানান প্রধানমন্ত্রীর মতন। সুতরাং তিনি তার গেঞ্জিতে সই করে, টি শার্টে সই করে তিনি রাহুলকে প্রেজেন্ট করেন। ছবিটা বোধহয় নেই, থাকলে আপনাদের দেখাতাম। বা রাহুলের সঙ্গেও কিন্তু যথেষ্ট দাঁড়িয়ে কথাবার্তা বলেন। রাহুল বহুবার ইউরোপে গেছেন, মেসি কিন্তু খুব ভালো ইংরেজি জানেন কিন্তু বলেন না। এটা আর্জেন্টিনিয়ানদের এটাই হ্যাবিট, ওরা মানে ব্রিটিশদের সঙ্গে চিরকাল ওদের লড়াই গেছে, তো ওরা ইংরেজি বলতে চান না। মেসি কিন্তু ইংরেজি জানে, আপনার সঙ্গে কথা বলতে গেলে মেসি ইংরেজিতে কথা বলবে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আসলেও তিনি ইংরেজিতেই কথা বলেন মোদির সঙ্গে, কিন্তু পাবলিকলি তিনি অ্যাড্রেস করেন কিন্তু রাশিয়ান ভাষায়। এগুলো সমস্ত ব্যাপার আছে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, মেসি নোজ ইট ওয়েল। মারাদোনা জানতো কিন্তু জীবনে বলতো না। তো যাই হোক, সেখানে তো সিস্টেমেটিক্যালি হলো, মাঠের মধ্যে স্টেজ ছিল, তিনি এক একটা বল নিয়ে মেসি লাথি মানে শট করে করে সুন্দর দর্শকদের কাছে পৌঁছালেন। তারপরে বম্বেতে সচিন তেন্ডুলকর, এত বম্বের ব্যাপারটা আরো আমার ভালো লেগেছে এই কারণে যে ফোকাস ক্যারেক্টার হচ্ছে সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর বিশ্বের সর্বকালের অন্যতম সেরা, মানে ব্যাটম্যানের পরেই সচিন। তো সচিনকে তিনি তার ফুটবল প্রেজেন্ট করেছেন, সই করা, জড়িয়ে ধরেছেন। সচিন তাকে তার 10 নম্বর জার্সি প্রেজেন্ট করেছেন। স্বাভাবিক, সচিন বিশ্ব চ্যাম্পিয়ন, তিনিও বিশ্ব চ্যাম্পিয়ন। ভাই আমরা অত ফুটবল খেলি না, ফুটবল খেললেও অত নাম নেই, ক্রিকেটে আমাদের নাম আছে, এই যে চ্যাম্পিয়ন, দেখো চ্যাম্পিয়ন টু চ্যাম্পিয়ন। অ্যানাউন্সার ছিলেন বাইরের অ্যানাউন্সার, বাইরের থেকে এই পুরো ব্যাপারটা অপারেট করা হয়েছে। স্টেডিয়াম ভর্তি লোক ছিল, মেসি ঘুরে 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 সবাইকে বল তুলে দিয়েছেন, এবং সর্বোপরি তিনি মানে প্রত্যেককে হাত দাঁড়িয়েছেন,
ফ্লাইং কিস দিয়েছেন, ইত্যাদি সমস্ত কিছু হয়েছে, যেটা দিল্লিতেও হয়েছে। আমার কথাটা হলো, এবং সেখানে আপনারা বলছেন শুভশ্রী গিয়ে নির্লজ্জের মতন ছবি তুলেছেন, বা অরূপ বিশ্বাসের ফ্যামিলি, সেখানেও সেই নির্লজ্জতাটাই দেখা গিয়েছে। কিন্তু যদি এটা নির্লজ্জতা হয়ে থাকে, তাহলে ওটাও নির্লজ্জতাও দেখা গিয়েছে, কিন্তু একেবারে খোদ ফরেনবিশের বউ গিয়ে একেবারে মেসির সঙ্গে লেপটে গিয়ে ছবি তুলেছে। পেলে ছাড়বে কেন? এবং মেসি দেখছে, আরে চমক চাল্লো আছে, ছবি তুলতে ক্ষতিটা কোথায়? সে তুলেছে, ভাই ঠিক আছে। তো দিস ইজ দ্য হোল স্টোরি। এবার কাম টু দ্য পয়েন্ট, যে অরূপ বিশ্বাস জানতেন যে হি ইজ দ্যাট টাইপ অফ নন পোটেনশিয়াল ক্যারেক্টার, ইজ এ চিটার। তারপরও একে দিয়ে মেসিকে আনার কি প্রয়োজন রয়েছে রে ভাই? মেসিকে তো টিভিতে ফুটবল খেলা দেখতে ভালো লাগে, এর আগেও তো দুবার এসছে, কেন ঘন ঘন? আর যারা টিকিট কেটেছেন তাদেরও বলিহারি, বাবা কেন আপনারা 10,000 20,000 টাকা দিয়ে টিকিট কেটেছেন? কি আছে মেসির? মেসি ইজ এ গ্রেট ফুটবলার, বিশ্বের সর্বকালের তৃতীয় শ্রেষ্ঠ ফুটবলার, বিশ্বের সর্বকালের তৃতীয় শ্রেষ্ঠ ফুটবলার। তাকে মাঠে মানায়, ফুটবল খেলা দেখতে মানায়। সে একটা কালো প্যান্ট কালো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, সেটা দেখার জন্য 10,000 টাকা খরচা করেছিলেন কেন? আচ্ছা, বাকি ভারতবর্ষের সবাই আবেগতাড়িত হয়ে খরচা করেছে, মেসিকেও দেখেছে, ওয়েল ফ্যান্টাস্টিক। কলকাতার লোকেরা টিভিতে যারা দেখেছে তারা মেসিকে অনেক ভালো দেখেছে, অনেক ভালো দেখেছে। কিন্তু এই কলকাতাতে কোনো স্টেজ ছিল না। এই কলকাতাতে অরূপ বিশ্বাসকে সামনে ঠেলে দিয়েছিল শতদ্রু, যে এই হচ্ছে কি বিগ, মানে হি ইজ দ্য শট। এখন বিদেশি, সে ভেবেছে অরূপ বিশ্বাসই বোধহয় সর্বে সর্বা, একে খাতির করতে হবে। দুজনে জড়াজড়ি করেছে, ছবি তুলেছে, ঘুরে বেরিয়েছে অরূপ বিশ্বাসের ফ্যামিলি ফ্রেন্ডস, হ্যানা তানা। মানে খুব বাজে হয়েছে, খুব বাজে হয়েছে, আমি স্ট্রেট কাট বলছি। মাঠের মধ্যে গোল গোল করে ঘুরেছে, এবং তাদের এই সেন্সটুকু আসেনি যে দর্শকরা হাজার হাজার টাকার টিকিট কেটে তারা চারিদিকে বসে আছে, তাদের জড়াজড়ি করে সেলফি তোলার জন্য মেসি এখানে আসেনি। খুব ক্যালাসলি কাজ হয়েছে, ডেফিনেটলি অত্যন্ত গৌরিত কাজ হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগে, আর এটা অরূপদের মাথায় রাখা উচিত ছিল যে দিদি আসছেন, সুতরাং আমার একটা দিদির জন্য স্টেজ দরকার। স্টেজ বানানো হয়নি কেন? যদি হয়েও থাকে সেটা দেখানো যায়নি। ফটোগ্রাফাররা কি করে মাঠে নামলো? বম্বের একটা ফটোগ্রাফারও মাঠে নামেনি, একটা ফটোগ্রাফারও মাঠে নামেনি। যে অফিসিয়াল যে চ্যানেল ছিল তারা সমস্ত ছবি তুলেছে, কেউ কেউ স্টিল ফটো তুলেছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইয়েতেও তাই, হায়দ্রাবাদেও তাই। এখানে রাম গরু ছাগল যত মিডিয়া আছে সব নেমে গেছে মেসির পেছন পেছন। তো ফলে এটা কি কলকাতাকে ডোবাবার জন্য শতদ্রু খেলেছেন? শতদ্রুর ব্যাপারে আমার প্রশ্ন। তিনি একই দিকে অরূপ বিশ্বাসকে সামনে শিখণ্ডি দাঁড় করিয়ে পেছনে কিন্তু আবার অশোক ডিন্ডাকে তিনি মাঠে নামিয়েছিলেন। শতদ্রু সেদিনকে মাইক হাতে করে ঘুরে বেরিয়েছিল, তিনি অ্যানাউন্সার ছিলেন। কে তিনি? হরিদাস পাল। তার মাঠের শতদ্রুর মতন একটা ফালতু ছেলের মাঠে ঢোকার অধিকারই নেই, মাঠে ঢোকার অধিকার নেই। এটা আমাদের একটা মানে পবিত্র স্থান, ইডেন গার্ডেন বলুন বা যুব ভারতী ক্রীড়াঙ্গন, আমরা কোনোদিন পা দিইনি, সাংবাদিকতা করছি এত যুগে, কারণ ওখানে পদস্পর্শে আমাদের জীবন মানে ধন্য হোক। পেলে এসছিলেন, মারাদোনা এসছিলেন, তারা মাঠে পা দিতে পারেন, সুব্রত ভট্টাচার্য বলুন বা মনোরঞ্জন ভট্ট, তারা মাঠে পা দিতে, আমরা কেন মাঠে পা দেবো? সেখানে শতদ্রু একটা মাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এবং একটা সময় দেখলাম মোহনবাগানের জেনারেল সেক্রেটারি সৃঞ্জয় বোসকে তিনি এক ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। মানে মস্তান আর কি, দাদাগিরি, শান্তির ছেলে। যাই হোক, টোটাল ব্যাপারটাই ক্যালাসলি, এবং মুখ পুড়লো কিন্তু আমাদের রাজ্য সরকারের। খুব খাটো হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে। ভোটের এফেক্ট পড়বে কি পড়বে না আমি সেই রাজনীতিতে যাচ্ছি না, কিন্তু আমার যেটা মনে হয়, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পেলের সঙ্গে যে ঘটনাগুলো, কয়েকটা ছবি দেখায়, যদি ছবিগুলো পাওয়া যায়, দেখুন নিখুঁত নিপাট। এবং পেলে কি ভালোবাসা, যেন এই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশ খাওয়াচ্ছেন পেলেকে, কলকাতার বিখ্যাত সন্দেশ, পাশে সৌরভ দেখছেন, কালকেও সৌরভ ছিলেন। তারপরের ছবিটা দেখুন, পরপর মমতার একেবারে কাছে ঝুঁকে পড়েছেন পেলে, তাকে বোধহয় কিছু দিচ্ছেন অর লাইক দ্যাট, নাকি তার কাছ থেকে ও না চাদর নিচ্ছেন। মমতাকে একেবারে স্নেহে ছোট বোনের মতন তিনি কাছে টেনে নিয়েছেন। তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কেই তো আমরা এই যে তিনি সন্দেশ খাচ্ছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা দেখতে চেয়েছিলাম মেসির সঙ্গে। পেলে বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার, তার ধারে কাছে কেউ নেই। তারপরে মারাদোনা, সরি আই বেগ ইউ পার্ডন। তো এইটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারলে, এটা অরূপের মাথায় ছিল না, বা অর্গানাইজারদের মাথায় ছিল না যে মুখ্যমন্ত্রী আসছেন।
যে আমরা লাফালাফি করছি বা সেলফি তুলছি? হঠাৎ কি মাথাটা কিছুক্ষণের জন্য খারাপ হয়ে গেছিল? আমি জানি না। তবে টোটাল উস্কানি ছিল শতদ্রুর। অরূপের তো বোঝা উচিত, অরূপ তো বুদ্ধিমান। মদন মিত্রকে যে ডুবিয়ে দিয়েছিল, জেল হাজত করিয়ে প্রায় ছেড়ে দিয়েছিল, সে অরূপকে সর্বনাশ করে দিয়ে তো চলে গেল। দুটো লোককে শেষ করেছে এই শতদ্রু। প্রথম মদন মিত্রকে এবং আহ সবশেষ অরূপ বিশ্বাসকে। আজকে অরূপ বাড়ি মানে পাবলিকলি আসতে পারছে না, তার দায় আছে তো, আমি তো স্বীকার করছি। সেই বা তার রিলেটিভসদেরকে মাঠে ডাকবে কার, যেখানে মানুষ লাখ লাখ টাকার টাকা খরচা করে ইয়ে করছে? উচিত হয়নি, ডেফিনেটলি উচিত হয়নি। ফলে ভাই আমার এর বেশি কিছু বলার নেই। আমি এটা মনে করি যে নীলকণ্ঠ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন, তার দলের সিনিয়র লিডারদেরকে মনে করা উচিত যে মমতা আছে তো আমাদের বৈতরণী পাস হয়ে যাবে। এইসব চালাকি অনেক হয়েছে। এবার দয়া করে দেশের কাজে নামুন। আপনাদের ফালতু কথাবার্তা, দেশ বিরোধী, এই রাজ্য বিরোধী কথাবার্তা, ওই হুমায়ুন কবির, এই সমস্ত জঞ্জাল এবং তার সঙ্গে কিছু ফিল্মি লোকজন যারা রাজনীতির কিছু বোঝেন, আমি কিন্তু বলছি জুন মালিয়া বোঝে, সাংঘাতিক বোঝে, সায়নী ঘোষ বোঝে, শতাব্দী ইজ এ গুড লিডার, আমাদের লোকসভার সমস্ত ঝকঝকে চক্র, এবং আরো অনেকে বিধানসভাতে রয়েছেন যারা ভালো বোঝেন। কিন্তু অনেকেই একবারে লেস ইন্টারেস্ট, মানে আমাকে মমতা বললো সেই জন্য দাঁড়িয়ে গেলাম, আমাকে দিদি বললো বলে আমি দাঁড়িয়ে গেলাম, দিদি বললো বলে তুই দাঁড়িয়ে গেলি, তোর ইচ্ছা নেই? আর যদি দাঁড়িয়ে থাকিস কাজ কর গিয়ে এলাকায়। কাঞ্চন মল্লিক মানে একটা গাম্বার, একটা ভোদাই ছেলে, বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, শুধুমাত্র তারা বিছানায় কি করেছেন সেইটুকু দেখানো ছাড়া বাকি সব দেখিয়ে দিয়েছে বাচ্চা কাচ্চা হওয়া। তাহলে এইসব থার্ড গ্রেডেড সি ক্যাটাগরির সমস্ত লোকজন এবারে হাঁটান 2026-এর ভোটের আগে, এবং দায়িত্ব নিন মমতা বন্দ্যোপাধ্যায়, দায়িত্ব নিন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ আমরা তো গলা ফাটাই মমতাদির জন্য, আমাদের কাছে খারাপ লাগার জায়গা। আমরা সেলফি তুলতে যাই না মেসির সঙ্গে, তুলবার প্রয়োজন বোধ করি না। ঠিক আছে, মেসি এসছে, তাকে দেখলেই হলো। একটা কথা বলে অনুষ্ঠান শেষ করব, সেটা হচ্ছে উত্তম কুমারের সে বিখ্যাত ডায়ালগ। প্রত্যেককে বলছি, এমনকি রাজনীতিবিদদেরও। উত্তম কুমারকে একবার অসিত বরণ বলেছিলেন যে উতু, উতু বলে ডাক, তুই কেন পাবলিকলি কোথাও যাস না রে? তোকে তো মানুষ কোনোদিন রক্ত মাংসের লোকটাকেই দেখলো না, শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখছি। তখন উত্তম কুমার বলেছিল যে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমাকে দেখছে, সামনাসামনি দেখতে পাচ্ছে না, সেই জন্য তাদের মানে আমার প্রতি তাদের উৎসাহ বাড়ছে, তাদের কিউরিয়াসিটি বাড়ছে। যেদিনকে আমি তাদের কাছে যাব সেদিনকে যেন আমার মৃত্যু হয়। হ্যাঁ, উত্তম কুমারের রক্ত মাংসের উত্তম কুমারকে দেখেছিল মানুষ তার মৃতদেহটি। কারণ উত্তম কুমার মনে করতেন, এবং আমাদের বাঙালি সমাজও মনে করত, উত্তম কুমারকে মানায় স্ক্রিনে, আর মেসিকে মানায় কিন্তু মাঠে উইথ ফুটবল। তার ব্ল্যাক শার্ট আর প্যান্ট পরে ঘুরে বেড়ানোটা না। যদি অতিরিক্ত বলে থাকে মার্জনা করবেন, বাট দ্যাট ইজ প্রসূন গুপ্ত, আমার কথাই কথা, and that is my punch. Thank you. Good day.